ভারত যোগ্য জবাব তাদের পছন্দের সময় তাদের পছন্দের পরিস্থিতিতে দেবে এই কথা নয়াদিল্লি আগেই ঘোষণা করেছিল। আর বুধবার মধ্যরাত সেই পছন্দের সময়, সেই সময় পাকিস্তানের বুকে অ্যাটাক ভারতের। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীর নটি জায়গায় হামলার বদলা, পহেলগাঁও হামলার বদলা। কোথায় কোথায়? নটি জায়গা, বাহবলপুর, মুরিদকে, গুলপুর, সवाई ক্যাম্প, বিলাল ক্যাম্প, কোটলি ক্যাম্প, বর্নালা ক্যাম্প, সার্জল ক্যাম্প, মেহমুনা ক্যাম্প। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, লাহোর থেকে 40 কিলোমিটার দূরে, লাহোর মানে পাকিস্তানের প্রাণকেন্দ্র, বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকদের সদর দপ্তর সেই লাহোরে। আর সেই লাহোরের 40 কিলোমিটার দূরে সেখানেও ভারতীয় সেনারা এয়ার স্ট্রাইক করেছে, নিজের এয়ার স্পেস থেকে হামলা। যেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, ম্যাপটা বোঝানোর চেষ্টা করছি, পাক অধিকৃত কাশ্মীর তো রয়েছে একেবারে পাকিস্তানের বুকে, পাকিস্তানের মাটিতেও এয়ার স্ট্রাইক ভারতের। হিজবুল মুজাহিদিনের ক্যাম্প ধ্বংস, জৈশ ই মোহাম্মদের হেডকোয়ার্টার তা ধ্বংস, লস্করের হেডকোয়ার্টার তাও ধ্বংস। বেছে বেছে যেই জায়গাগুলো থেকে আপনারা যে ছবি দেখছেন, এই যে ছবিটা দেখছেন প্রাসাদোপম, জানেন এটা কি? এটা ছিল জৈশের হেডকোয়ার্টার, কিন্তু না, আজ সকালে ছবিটা বদলে গিয়েছে, ভেঙে গুড়িয়ে গিয়েছে জৈশের হেডকোয়ার্টার। এখান থেকেই নানাবিধ উস্কানিমূলক মন্তব্য আমরা দেখতে পেয়েছিলাম। সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়ার ঘাঁটি সেগুলো গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। এই ছবিটা, এই দিনটার অপেক্ষা আমরা প্রত্যেকেই করছিলাম। পেহেলগাঁওয়ের ওই হাহাকার ভূস্বর্গে, যেখানে চাপ রক্ত পড়েছিল, নিরীহ পর্যটকদের, হিন্দু পর্যটকদের বেছে বেছে যেখানে মারা হয়েছিল, আজ অপারেশন সিঁদুর, যারা সেদিন সিঁদুর মুছেছিল, আজ তাদের হয়ে তাদের হামলার বদলা নিল ভারতীয় সেনা, মুছে দিল এই জঙ্গি ঘাঁটিগুলো। আর আপনাদের মনে থাকবে, বাঙালি পর্যটক কাশ্মীরে ভিড় করেছিলেন, সমীর গুহ পরিবার নিয়ে তারা গিয়েছিলেন। সেই সমীর গুহর স্ত্রী, তার কান্না চোখ আমরা দেখেছিলাম। এই মুহূর্তে কি ছবি, এই অপারেশনের পর, এই হামলার বদলার পর তারা কি বলছেন শুনুন। সেদিনের ঘটনার পর যে কটা দিন গেছে, শুধু একটাই তো আশা ছিল যে প্রতিশোধ। আজকে কি এই রাতটার পর কি মনে হচ্ছে? প্রতিশোধ তো নেওয়া দরকার, প্রয়োজনই ছিল। না হলে যেভাবে ওরা এই সব কাজ করেছে তাতে, তবে স্ট্রাইক মানে যদি ওরা না নিত তাহলে আমাদের মানে প্রতিশোধ না নিত তাহলে আমাদের আরও যা খারাপ লাগতো, কিন্তু এই প্রতিশোধ নেওয়াতে খুশি। 9টি জঙ্গি ঘাঁটিতে বিস্ফোরণ হয়েছে, আঘাত এনেছে। এই প্রত্যাঘাত, কদিন ধরে যে প্রস্তুতি, কি বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে তৎপরতা? উনি যে অ্যাকশন নিয়েছেন তার জন্য স্বাগত জানাই ওনাকে, কারণ এটা প্রয়োজন ছিল। আর তার থেকে আরেকটা কথা আমি বলবো, যে যারা এই ঘটনা ওই দিন ঘটিয়েছেন তাদেরকে যদি উনি শনাক্ত করতে পারেন এবং শনাক্ত করে পানিশমেন্ট দিতে পারেন, তাহলে আরও খুশি হব। সেদিনের সেই ঘটনার সময় যে প্রতিক্রিয়া, যে অভিজ্ঞতা আপনাদের হয়েছিল, কোথাও একটুখানি উপশম হলো নাকি এই আগুন নেভার নয়? আমার যা ক্ষতি হয়ে গেছে সেটা তো আর এয়ার স্ট্রাইক করুক কি সরকার যাই করুক, কিন্তু হ্যাঁ, প্রতিশোধ তো নেওয়া দরকার ছিল। শুধু আমি না, মানে আমার মতন তো ওখানে তো আরও বাকিদেরও যা ঘটেছে, আমার মনে হয় একটা প্রতিশোধের দরকার ছিল। আর সেটা ভারত সরকার যেটা করেছে ঠিক আছে। এর আগেও আমরা ভারত পাকিস্তান যুদ্ধ দেখেছি এবং বেশ কিছু জায়গাতে দেখা গেছে কোথাও গিয়ে একটা থেমে যাওয়া। কি বলবেন যে ভারত সরকারের এবারের যে উদ্যোগ, সেটা কোথায় গিয়ে থামবে? ওনারা যেই উদ্যোগটা নিয়েছে পুরোপুরি সেটা শেষ করেই অন্ততপক্ষে ছাড়বে। যার সিঁদুর সেদিন মুছে গিয়েছিল সমীর গুহর স্ত্রী শবরী গুহ, যিনি চোখের সামনে স্বামীকে ঝাঁঝরা হতে দেখেছিলেন, আজ অপারেশন সিঁদুরের পর তার কি প্রতিক্রিয়া আমরা শুনলাম। আমাদের সঙ্গে এই মুহূর্তে
কর্নেল অমলেন্দু রায়চৌধুরী রয়েছেন, প্রাক্তন সেনাকর্তা। কর্নেল রায়চৌধুরী, আপনাকে স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। আমার খুব স্পেসিফিক একটা প্রশ্ন রয়েছে। আমরা দেখলাম পিওকে এবং পাকিস্তান তা মিলিয়ে 9টি জঙ্গি ঘাঁটি তা ভারতীয় সেনা গুড়িয়ে দিল। আর আমরা দেখলাম এই যে লাহোর থেকে মাত্র 40 কিলোমিটার দূরে, সেখানেও এয়ার স্ট্রাইক করেছে ভারতীয় সেনা। সুতরাং পাকিস্তানকে বুঝিয়ে দিতে কতটা কৌশলগত এই স্ট্যান্ড যে হ্যাঁ, আমরা যে কোনো মুহূর্তে পাকিস্তানের বুকেও আঘাত হানতে পারি। প্রথমে বলি জয় হিন্দ, তারপরে আমি আমার বক্তব্য শুরু করব। প্রথম কথা জেনে রাখুন যে আমরা যে 9টা জঙ্গি ঘাঁটিতে করেছি, তারপরে লাহোরের ওখানে যে করেছি, অ্যাটাক করেছে, এটা কিন্তু একটা জিনিস বোঝানোর, খালি লাহোরকে অ্যাটাক করতে পারি এটাই সব নয়। কারণ ওরা এফইউপি যেটা ফর্মিং আপ প্লেস, কিন্তু ওরা জঙ্গি ঘাঁটি থেকে করবে না, ওরাও আমাদের কাউন্টার অ্যাটাক করবে। এবং কাউন্টার অ্যাটাক করতে গেলে বর্ডার বরাবর আসবে। এবং নিশ্চয়ই কোনো ইনফরমেশান আমাদের সেনাবাহিনী বা এয়ারফোর্সের কাছে ছিল যে ওরা হয়তো ওখানে কোনো ফর্মিং আপ করছে বা ওখানে কোনো একটা প্রিপারেশন নিচ্ছে আমাদের উপর অ্যাটাক করবার জন্য। সেই জন্যে তাদের নিউট্রালাইজ করতে হবে। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে এখন আমরা যখন যুদ্ধে নেমেছি, তখন যুদ্ধ খালি এইটাই নয় যে খালি আমাদের টেররিস্ট হাইড আউটগুলোকে নিউট্রালাইজ করা। এই সময় আমাদের সব মাথায় একদম ক্লিয়ার রাখতে হবে, ওরা যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আমাদের উপর অ্যাটাক করবে। কারণ ওরা যখন অ্যাটাক হয়েছে তখন ওরা চুপচাপ বসে থাকবে না। এবং সেই জিনিসটা মাথায় রেখে আমাদের ওদের প্রত্যেকটা পাকিস্তানে ইঞ্চ পর্যন্ত আমাদের টার্গেটের মধ্যে থাকে। এবং এইগুলো খালি একদিনে আজকেই যে করা হয়েছে তা নয়, এই জিনিসগুলো সারা বছর ধরেই আমাদের সৈন্যবাহিনীর মধ্যে বিভিন্ন এক্সারসাইজ বা বিভিন্ন ড্রিলের মাধ্যমে এই জিনিসগুলোকে করা হয়। এবং সেই ইয়েতে সেই বার্তাটা গেল ওদের কাছে যে তোমরা যেখানেই চালাকি করবার চেষ্টা করবে সেখানে আমরা আছি। ক্যাপ্টেন রায়চৌধুরী, দেখুন আজকের দিনটার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম। 7ই মে কি হতে পারে আমরা জানি। এই যে মক ড্রিল, যুদ্ধ মহড়া, তার জন্য গোটা দেশ প্রস্তুত ছিল। কিন্তু এটা আমাদের ভাবার সত্যিই কোনো অবকাশ ছিল না। আমরা ভাবছিলাম, আমরা তো লেম্যান, আপনারা অনেক বেটার বলতে পারবেন, যে আমরা ভাবছিলাম যদি কিছু হয় তাহলে হয়তো আফটার 7th মে হবে। কিন্তু বুধবার মধ্যরাতে এই হামলা, এই যে প্রতিশোধ, এটাও কি একটা স্ট্র্যাটেজিক্যালি একটা ডিসিশন নেওয়া ভারতীয় সেনা? একদম। কারণ একটা জিনিস দেখুন, আমরা হয়তো এখানে মহড়া নিচ্ছি, এই মহড়া হচ্ছে ভেবে ওরা সেই সময় এই সুযোগটা নিতে পারত। আমরা ভাবছি যেটা মহড়া হচ্ছে, কিন্তু এই সুযোগটা ওরা নিতে পারত। যার জন্যে এই মহড়াটা দেখিয়ে দিয়েও আমাদের ওদের ওপর অ্যাটাক করা হলো এই কারণের জন্যে যে না, আমরা মহড়াটা শুধু মহড়া নয়, তোমরা যদি এই মহড়ার সুযোগ নিয়ে যদি আমাদের অ্যাটাক করো তার জন্যও আমরা প্রস্তুত। এবং এই যে অ্যাটাক করবার যে কারণ, সময়, এই দিনক্ষণ, এইগুলো কিন্তু অনেক ডিপ লেভেল প্ল্যানিংয়ের ওপরে পড়া হয়। সেই প্ল্যানিংগুলো আমাদের এখানে বসে বলাটা হচ্ছে সম্ভব নয়, ঠিক হচ্ছে। এই যে ধরুন এই মক ড্রিল হচ্ছে, যুদ্ধ মহড়া হচ্ছে, তার আগেই ভারতের তরফ থেকে এই প্রতিশোধ। তারপর দেখুন ক্যাপ্টেন রায়চৌধুরী, পাকিস্তান কিন্তু থামছে না। এবং তারা আস্ফালন তাদের জারি রেখেছে। পুঞ্চ রাজৌরি সেক্টরে আপনি দেখলেন নিশ্চয়ই যে সেখানে ইতিমধ্যে আবারও তারা গোলাবর্ষণ করছে। এটা কি কোথাও গিয়ে একটা তাদের বোকামো, না এটা পাল্টা উস্কানি যে চলো আমরাও তৈরি আছি যুদ্ধের জন্য? কোনো দেশ তো কখনো নিজের জনগণের কাছে এটা বলবে না যে না আমরা যুদ্ধ করতে পারবো না, আমরা হাত তুলে দিচ্ছি। প্রথমেই তো হাত তুলে দেবে না। তাদেরও তো একটা সৈন্যবাহিনী আছে, তারাও তো দেখাবে যে না আমাদের এই শক্তি আছে। তারা জানে তাদের শক্তিটা কতটা, তাদের লিমিটেড শক্তি নিয়ে তারা চেষ্টা করবে, সেটা স্বাভাবিক। কিন্তু এটা যে ওরা বোকামি করে চলেছে সেটা কিন্তু ওদের সৈন্যবাহিনীর দোষ দিলে চলবে না। ওদের যে রাজনৈতিক বা ওদের যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন বা ওদের দেশ পরিচালক যারা, তাদের এই বোকামির জন্য দেশকে খেসারত দিতে হবে। এবং এইবারের যে খেসারত হবে সেটা অত্যন্ত করুণ। এবং পাকিস্তান এই এই যুদ্ধের পর বোঝা যাবে যে পাকিস্তান কী অবস্থা হচ্ছে।
যেটা 71-এ হয়েছিল, এটারই রিপিটেশন এবারে হবে। আরও হয়তো দুটো দেশ টুকরো হয়ে যাবে। পাকিস্তান যে এবার টুকরো হয়ে যাবে এই বিষয়ে কোনো সন্দেহ মনে। পাকিস্তানের যা হাল দেখছি, আপনি ঠিকই বলেছেন যে সত্যিই তো সে দেশের নাগরিক যারা, সেখানেও নিরীহ নাগরিক রয়েছে, কিন্তু আমরা দেখছি এই পাকিস্তানে জঙ্গিরা সব থেকে বেশি প্রশ্রয় পায়। এবার দেখুন আলটিমেটলি কি করতে হয়, সাফার করে সে দেশের নাগরিকরা। আমরা এর আগেও দেখেছি যে কিভাবে পাকিস্তানের নাগরিকরা তারা রাস্তায় দাঁড়িয়ে পড়েছিলেন, তারা খেতে পর্যন্ত পাচ্ছিলেন না। আর ভারতকে এই প্রত্যাঘাতের উত্তর যদি পাকিস্তানকে আবারও দিতে হয়, তাহলে তো দেউলিয়া হওয়ার সময়ের অপেক্ষা, মানে হাতে ভাতে সবেতেই মরবে পাকিস্তান। এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই, ওরা তো জানে ওদের ভবিষ্যৎ, কিন্তু ওরা তার জন্য তো বিন্দুমাত্র চিন্তিত নয়, কারণ ওরা তো ঠিক করে রেখেছে। ওদের হয়তো বাড়ি ঘর সব বিদেশে কেনা আছে, যে সমস্ত জেনারেল আছে তারা তো সেখানে অলরেডি চলে যাবে, হয়তো অলরেডি তাদের পরিবার বর্গকে পাঠিয়ে দিয়েছে। এইরকম একটা অবস্থার মধ্যে ওদের দেশের জনগণের জন্য ওরা নয়, ওরা হচ্ছে ওদের নিজেদের আকারে গোছাবার জন্যে। দেশের প্রতি যদি বিন্দুমাত্র মায়া থাকতো তাহলে পূর্ব পাকিস্তানের অবস্থাও ওই রকমভাবে 71-এ ওরা করতো না, এবং সেই একই জিনিস রিপিটেশন এখানে করতে আসছে। তবে আমার সবচাইতে বেশি যেটা মানে কি বলবো হাসি লাগছে বা যে অনুভব করছি, সেটা বাংলাদেশের এই বারবারন্তটা। বর্তমান যে সরকার বাংলাদেশে রয়েছে তারা কিন্তু নেচে চলেছে পাকিস্তানের ওপরে, এবং এই ইউনূস সাহেবের যে প্রথম যে স্টেটমেন্টগুলো সেগুলোও যদি নোট করেন, আর আশা করি আপনাদের কাছে নিশ্চয়ই আছে যে পাকিস্তান আর ইন্ডিয়া লড়াই করছে, আমরা তো আর চুপ করে থাকতে পারি না। দুটো প্রতিবেশী দেশের মধ্যে যদি লড়াই হয় আমাদেরও তৈরি হতে হবে। একেবারে ক্যাপ্টেন রায়চৌধুরী, আপনি খুব ভালো একটা পয়েন্ট রেজ করেছেন। দুই প্রতিবেশী রাষ্ট্র, পাকিস্তান চিরশত্রু, বাংলাদেশ পাকিস্তানের পাশে দাঁড়াচ্ছে, অর্থাৎ শত্রুর বন্ধু হয়ে উঠেছে বাংলাদেশ। আবার আমরা দেখছি এই পাকিস্তান চেয়ে চিনতে ভিক্ষে করে জিনিস আনছে চীনের থেকে। সব দিক মিলিয়ে ভারতও কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে নিজের জায়গা, নিজের স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করে রাখছে। কূটনৈতিক দিক থেকে ভারতও কিন্তু স্ট্রং একটা অ্যাকশন নিচ্ছে। অবশ্যই তা নিয়েও কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন ক্যাপ্টেন রায়চৌধুরী, কিন্তু তার আগে আবারও ছবিগুলো আপনাদেরকে দেখায়, যে ছবিগুলো আমরা চেরিশ করতে পারি। মধ্যরাতে যে হামলার বদলা ভারত নিয়েছে, তারপর আমরা দেখছি মসজিদ থেকে মাইকে বার্তা, তারপর আমরা দেখছি পুঞ্চ রাজৌরি সেক্টরে পাকিস্তান তারা আবার আস্ফালন। এই যে ছবিগুলো দেখুন, এই ছবিগুলো দেখে পাকিস্তানের নাগরিকদের বুক কাঁপছে। গুড়িয়ে দেওয়া হয়েছে একের পর এক পাক জঙ্গি ঘাঁটি। যেই জঙ্গি শক্তিকে মদত দেয় পাকিস্তান, যেই সন্ত্রাসবাদকে মদত দেয় পাকিস্তান, সেখানে ভারত ঢুকে এয়ার স্ট্রাইক করেছে পাকিস্তানের মাটিতে। পাক অধিকৃত কাশ্মীরের মাটিতে 9টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে 15 দিনের মধ্যে। পহেলগাঁওয়ের ওয়েসারেন ভ্যালিতে হামলার 15 দিনের মধ্যে 26 জনের মৃত্যুর বদলা দেখুন কিভাবে নিয়েছে ভারতীয় সেনা। আর এই যে অপারেশন সিঁদুর মুছে দেওয়া হয়েছিল সেদিন, যাদের ওয়েসারেন ভ্যালিতে যারা আনন্দ করতে গিয়েছিলেন, যারা ছুটির মেজাজে ছিলেন, সেই ওয়েসারেন ভ্যালিতে হিন্দু পর্যটকদের বেছে বেছে মারা হয়েছিল, হিন্দু পুরুষদের মারা হয়েছিল তাদের ধর্ম জিজ্ঞেস করে। তাদের স্ত্রীরা পাশে বসে কান্নায় ভেঙে পড়েছিলেন, কিন্তু সেদিন তাদের সিঁদুর মুছে দিয়েছিল আসিফ ফৌজিদের মতো কেউ। সেই আসিফ ফৌজিদের মতো কেউ তাদেরকে খুঁজে ভারতীয় সেনা মেরেছে। এটাই আমাদের কাছে আনন্দের, কিন্তু তাদের চোখের জল সেটা আমরা মোছাতে পারিনি। তাদের সিঁদুর মুছে দিয়েছিল যারা, আজ তাদের মুছে দিল ভারতীয় সেনা। সেই পরিবারগুলোর প্রতিক্রিয়া আপনাদের সামনে। को ये लेसन दिया है कि अभी हम चुप नहीं बैठने वाले, और ये ऑपरेशन सिंदूर उन्होंने जो स्टार्ट किया है वो पूरा दहशतवाद खत्म करके ही वो अभी चुप बैठेंगे। और उन्होंने ये जो किया है उसके लिए मैं उनको बहुत ज़्यादा थैंक यू। श्रद्धांजलि मिली है उन बच्चों को? हाँ, कुछ मिली है, कुछ बदला लिया गया है। नई बेटियों के सिंदूर उजड़े हैं, ये बहुत अच्छा नाम दिया है। बहुत ही ये एक संदेश जा रहा है दूर दूर तक। विनय मेरा बच्चा, उसके बारे में तो मैं क्या ही बोलूं। श्रद्धांजलि मिली है, वो शायद खुश हो रहा होगा आज। যারা সেদিন হামলা চালিয়েছিলেন, যারা এই ষড়যন্ত্রের পেছনে ছিলেন,
কাউকে রেয়াত করা হবে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের একটাই স্ট্যান্ড পয়েন্ট, জিরো টলারেন্স। রাতভর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সেনার অপারেশন সিঁদুরে নজর রেখেছেন এবং আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরই ভারতীয় সেনার তরফ থেকে প্রেস কনফারেন্স করা হবে, বিবৃতি দেওয়া হবে। সেনা অপারেশনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাতভর নজর রেখেছিলেন। আসলে আমাদের নজর ছিল আজ 7ই মে, আজ 7ই মে মকড্রিল, যুদ্ধ মহড়া, কিন্তু তার মধ্যেই বুধবার মধ্যরাতে এয়ার স্ট্রাইক, পেহেলগামে জঙ্গি হামলার জোরদার বদলা। ভারতের জাতীয় উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে এই মুহূর্তে রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। কি হচ্ছে এর পরবর্তীতে, কি প্ল্যান, অবশ্যই ভারতীয় সেনার বিবৃতিতে আর মিনিট 15-র মধ্যেই হয়তো স্পষ্ট হবে। আমাদের নজর রয়েছে সেদিকে। এখনো পর্যন্ত যেই ছবিগুলো আমরা পাচ্ছি, যেভাবে পাকিস্তানের বুকে ঢুকে ভারতীয় সেনা এয়ার স্ট্রাইক করেছে, আসুন সেই ছবিগুলো দেখি, তাহলে হয়তো জ্বালাটা খানিকটা মিটবে। পেহেলগামে, ওয়েস্টার্ন ভ্যালিতে সেদিন যেভাবে রক্তাক্ত হতে হয়েছিল, ভূস্বর্গকে যেভাবে পরিজনকে হারাতে হয়েছিল, তারপর এই ছবিগুলোই কাঙ্ক্ষিত ছিল। পাকিস্তান এবং পিওকে 9টি জায়গায় হামলা, জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে হিজবুল মুজাহিদিনের হেডকোয়ার্টার, জৈশের হেডকোয়ার্টার, লস্করের হেডকোয়ার্টার গুড়িয়ে দেওয়া হয়েছে। এর থেকে শান্তির কিছু হতে পারে না। কিন্তু তারপরেও পাকিস্তান থামছে আর কই। যে ছবিগুলো আপনাদের দেখাচ্ছি ভারতীয় সেনার এয়ার স্ট্রাইকের ছবি, যেই ছবিগুলো কাঙ্ক্ষিত ছিল, যেই ছবিগুলোর জন্য আমরা ওয়েট করছিলাম। বাহাওয়ালপুর, সেখানে জৈশের দপ্তর, তা গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং জানেন, বাহাওয়ালপুরের সকাল থেকে হাসপাতালের ছবিও দেখাচ্ছি, আক্রান্তদের ভিড়। মনে পড়ে যাচ্ছে 22শে এপ্রিলের কথা, মনে পড়ে যাচ্ছে যে নিরীহ মানুষগুলোকে সেদিনকে মরতে হয়েছিল, তাদেরকে রক্তাক্ত করেছিল 4 জঙ্গি। তার বদলা ঠিক এভাবেই নিতে হয়, তার উত্তর ঠিক এভাবেই দিতে হয়। এর আগেও আমরা সার্জিক্যাল স্ট্রাইক দেখেছি, উড়ি, পুলওয়ামা, এগুলো আমাদের স্মৃতিতে দগদগে, স্মৃতিতে স্পষ্ট। ঠিক এভাবেই জবাব দিতে হয়। এরপরেও যদি আস্ফালন হয়, তাহলে ভারতীয় সেনা জবাব দেবেই। और कलमा तैयबा का विद करे। ऐलान 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 एक जरूरी ऐलान समाअत फरमाएं। तमाम एहलियाने मोहल्ला के लोग अपने बच्चों को, अपने बुजुर्गों को लेकर अपने घरों को लाद करके ऊपर रोड वाली तरफ चले जाएं, क्योंकि ये कुछ अदारों का हमें हुक्म है कि आप अपने इस आबादी को यहाँ से थोड़ी देर के लिए शिफ्ट करें। बहुत बहुत शुक्रिया। এরপরেও পাকিস্তান তাদের আস্ফালন থামাচ্ছে না। যোগ্য জবাব পাওয়ার পরেও আস্ফালন। পুঞ্চ রাজৌরি সেক্টরে লাগাতার গোলাবর্ষণ, নিয়ন্ত্রণ রেখায় লাগাতার গোলাবর্ষণ, অপারেশন সিঁদুরের পরই গোলাবর্ষণ। আসলে তারাও বুঝে উঠতে পারছে না কি করবে, কোন জায়গা থেকে তারা তাদেরকে সামলাবে। এখানে যেন ওই অবস্থা, মাথা ঢাকতে গিয়ে পা বেরিয়ে যাচ্ছে, পা ঢাকতে গিয়ে মাথা বেরিয়ে যাচ্ছে। কিন্তু এই বোকার মতো আস্ফালনের জবাবও ভারত দিতে প্রস্তুত। যোগ্য জবাব পাওয়ার পরেও আস্ফালন। দেখুন সেই ছবি, পুঞ্চ এবং রাজৌরি সেক্টরে দেখুন সেই ছবি। নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন পাক সেনার, অপারেশন সিঁদুরের পরই গোলাবর্ষণ। অন্যদিকে রাষ্ট্রসংঘের ফিল্ড স্টেশন পুঞ্চ সেক্টরে, সেখানেও গোলাবর্ষণ। যে ছবি আপনারা দেখছেন, ফিল্ড স্টেশন, ইউএন এর ফিল্ড স্টেশন, রাষ্ট্রসংঘের ফিল্ড স্টেশন, সেখানেও গোলাবর্ষণ। সাধারণ মানুষ, নিরীহ নাগরিক, তারাও বুঝে উঠতে পারছেন না কি করবেন, তাই তারা সেফ শেল্টারে আশ্রয় নেওয়ার জন্য ছুটছে।